আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা জয়েন করেছো তোমরা খুব দ্রুতই আজকের ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দাও তোমার কাছের বন্ধু, সহপাঠী কিংবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা এইবার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে খুব দ্রুতই। আমরা জানি ইতিমধ্যে তোমাদের পড়াশোনার খুব টাইট শিডিউল শুরু হয়ে যাওয়ার কথা, ধীরে ধীরে তোমরা খুব সিরিয়াস হয়ে যাচ্ছ শুনছি। তো এখন তোমাদের প্রতিটি সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা খুব বেশি সময় অপচয় করতে চাই না। খুব দ্রুত শেয়ার করে দাও, আজকের ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরাও ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব দ্রুত লিঙ্কটা শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে শেয়ার ডানটা একটু কষ্ট করে লিখে দাও। আফরিয়া, আরশিয়া, মাহমুদা আক্তার, মেহরুন্নেসা, তামা খানম, রাহিমউদ্দিন, মাহবুব আক্তার, মিফতাহুল জান্নাত, রাহিমউদ্দিন, রাকিব। খুব দ্রুত আজকের ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দাও এবং কমেন্ট অপশনে শেয়ার ডান লিখে দাও। রানা, আবিরা, হাফসা, ও তোমাদেরকে তো মোটামুটি আমি চিনেই ফেলছি ইতিমধ্যে। আশা করি ভর্তি পরীক্ষার রেজাল্টে আমি কিন্তু তোমাদের নাম খুঁজবো ইনশাল্লাহ। তোমাদের নাম আমার মুখস্থ হয়ে গেছে। খুব দ্রুত শেয়ার করে দাও, আমরা সময় খুব বেশি নেব না, কারণ তোমাদের আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সঠিক সময়ে তোমাদের ঘুমাতে হবে, শরীর যত্ন নিতে হবে, পড়তে হবে। খুব দ্রুত শেয়ার করে দাও এবং শেয়ার ডান লিখে দাও। কই দ্রুত দ্রুত, সময় নেই। আমরা কিন্তু খুব দ্রুত ক্লাস শুরু করতে হবে, তাই যারা এখনও সুযোগ আছে একটু কষ্ট করে শেয়ার করে দাও প্লিজ। তাহলে যত বেশি স্টুডেন্টের অংশগ্রহণ হবে ততই আমাদের এফেক্টিভ এবং ফ্রুটফুল ক্লাস হবে। যাই হোক, তোমাদের প্রতি আবার রিকোয়েস্ট থাকবে, যারা এখনও শেয়ার করে নাও, শেয়ার করো নাই, খুব দ্রুত লিঙ্কটা শেয়ার করে দাও। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো বাংলাদেশ পরিচিতি। তোমার আমার দেশ, স্বাধীন সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। নিজের দেশকে আবার পরিচয় করে দেওয়ার কি রয়েছে? হ্যাঁ, নিজের দেশের অনেকগুলো বিষয় আছে যেগুলো সচরাচর আমাদের মধ্যে আলোচনা হয় না, যেগুলো ভর্তি পরীক্ষা আমাদেরকে মুখোমুখি হতে হয়, সে বিষয়গুলোই আমাদের পড়তে হবে। অত্যন্ত কৌশল অবলম্বন করে, খুবই সতর্কতার সহিত এবং সীমিত সময়ের সর্বোচ্চ ব্যবহার করে। তোমাদেরকে একটি কথা বলেছি, অর্থনীতিতে একটি কথা আছে, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার। আর আমাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি মূলনীতি হবে সীমিত সময়ের সর্বোচ্চ ব্যবহার। তোমার দুনিয়ার সকল তথ্য তোমার পড়তে হবে না, আর পড়লেও তোমার গদবাধা শুধু চিল্লে মিছিল করলেই তোমার পড়া হবে না। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হলো খুব কৌশল অবলম্বন করে স্বল্প সময়ে অনেক বেশি পড়তে হবে। সুমনা খাতুন, মেহরুন্নেসা, রবিউল আউয়াল, ওয়াসিম আলী, ইশতে ইসলাম, তোমাদের সাথে তো এর আগেও দেখা হয়েছে, খুবই ভালো লাগছে তোমাদেরকে আবারও দেখে। আশা করি আমাদের খুব পারস্পরিক অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ফলপ্রসূ ক্লাস হবে। তো এবার আসো আমাদের বাংলাদেশ পরিচিতি। আমরা এই যে একটা ভূখণ্ডের মানচিত্র আমরা দেখছি, একটি আঁকি ঝুঁকি বুকি দেখছি, এই জিনিসটি হলো তোমার আমার প্রাণের দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। এটি আরও অনেক পরিচয়ে সারা বিশ্বে ভাস্বর পরিচিত। সেগুলো কি? এই যে ভূখণ্ডটি তোমরা দেখছো, এই ভূখণ্ডের ব্যাপারে তোমাদের অনেক প্রশ্ন আছে। পৃথিবীর ভাটির দেশ কোনটি? প্রশ্ন তোমাদের কাছে, বলো। তার আগে বলি তোমাদেরকে, এবং তোমরা জানো কিন্তু আমরা এগুলো বারবার উচ্চারণ করছি, কারণ এই আওয়াজগুলো যখন তোমাদের কানে যাবে, একটা কথা তোমাদেরকে বলি, পরীক্ষার হলে যখন তোমরা বসে প্রশ্ন একটি পড়বে তখনই তোমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনে একটি আওয়াজ ভেসে উঠবে। কোন আওয়াজটা জানো? আজকে খরগোশের মতো কান খাড়া করে যে আওয়াজগুলো তোমরা ইনপুট দিবা তোমাদের মস্তিষ্কে, তুমি খুব বেশি ভালো করে মুখস্থ করো না, কিন্তু পরীক্ষার হলে তোমার অটোমেটিক একটা বেজে উঠবে, ইয়েস এইরকম একটা সাউন্ড। হ্যাঁ, ভাটির দেশ শুনেছিলাম, ইয়েস বাংলাদেশ। পৃথিবীতে আমরা জানি যে 195টি স্বাধীন দেশ রয়েছে পৃথিবীর মানচিত্রে।
সারা পৃথিবীতে বর্তমানে 195টি স্বাধীন দেশ রয়েছে। এই 195টি স্বাধীন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ। এই পৃথিবী আবার অনেকগুলো মহাদেশে বিভক্ত, যেগুলো আমরা মহাদেশ ক্লাসে আমরা শিখব। তার মধ্যে আমরা যে মহাদেশে বসবাস করছি সেটি হলো কোন মহাদেশ? এশিয়া মহাদেশ। বাংলাদেশ কোন মহাদেশের দেশ? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ আবার অনেকগুলো ভাগে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তোমাদের মহল্লা পাড়ার মতো বিভিন্ন ভাগে বিভক্ত। তার মধ্যে আমরা কোন অঞ্চলে পড়েছি? খুব দ্রুত উত্তর দিবা। আকলিমা সুলতানা, মাসুম আহমেদ, স্মৃতি, মিফতাহুল জান্নাত। এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা মধ্য এশিয়া, এই অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশ কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়া নাকি দক্ষিণ পূর্ব এশিয়া? বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চল অবস্থিত? খুব দ্রুত বলবা। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, এই 8টি দেশ হলো এশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত। আর এই 8টি দেশের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ। এইটা আলাদা করে বলার কারণ হলো অনেক সময় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমরা তাল গোল পাকিয়ে ফেলি, এবং আমাদের একদম কাছেই, একদম বাংলাদেশের সীমান্ত সংশ্লিষ্ট একটি দেশ আছে, মিয়ানমার। এই দেশটি আমাদের একদম কাছে, মানে এশিয়া দক্ষিণাঞ্চলে। এখন এই দেশটি এই 8টি দেশের মধ্যে আছে কি? নাই, নাই। এটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এজন্য বাংলাদেশ এবং মিয়ানমার এই দুটি একসাথে থেকেও বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার দেশ, আর মিয়ানমার হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এইবার তোমাদের কাছে প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? খুব দ্রুত। এই যে 8টি দেশ বলেছি, 8টি দেশের মধ্যে কোন একটি দেশ হলো পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। সেই দেশ কোনটি? মাহমুদুল হাসান, মিয়ানমার বৌদ্ধ দেশ। আবিরা হাফসা, বিএনপি জাম্বিয়ে। এইটা আবার একটু বলতাম। ওকে, এটা হলো একজন দল মনে করছে। হ্যাঁ, তোমার অন্তত দলের নামটা তো বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নাম হিসাবে এই শব্দটা তো তোমাদের মুখস্থ আছে, আর এইটা দিয়েই তোমাদের এই সংখ্যাটা আলাদা করে মুখস্থ লাগবে না। বিএনপি জাম্বিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। এই 8টি দেশের মিফতাহুল জান্নাত সাদরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ। কেন বদ্বীপ? দেখো আমাদের এইখানে যে বিশাল বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের উপরে উত্তরে এই যে বয়ের মতো একটি দেশ রয়েছে, হ্যাঁ, এই দেশটি বয়ের আকৃতি থাকার কারণে এটি একটি বদ্বীপ হিসাবে পরিচিত। আবার বাংলাদেশের ভিতরে একটি বদ্বীপ রয়েছে, বা বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? খুব দ্রুত উত্তর দিতে হবে। ফজলুল করিম, মৃধা, জান্নাতুল আক্তার, শওকত ইসলাম, তোমাদের প্রত্যেকের নাম কিন্তু আমি খুব ভালো করে নোট করছি, এবং এই নামগুলো ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশের পর আমি খুঁজবো, কারণ যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এখান থেকে কোনো কোনো একটি প্রশ্ন আসবে। আমাদেরকে প্রশ্নের উত্তরে একজন আলিসা জয়, সঠিক হয়েছে তোমার উত্তর। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন। ওকে, এইবার পৃথিবীর 195টি স্বাধীন দেশের মধ্যে বাংলাদেশ যদি আমরা সিরিয়াল করি আয়তনে কততম অবস্থান দখল করবে? খুব দ্রুত তো চাই।
এবং এই প্রশ্নটার সাথে সাথে করি, জনসংখ্যার বিবেচনা যদি আমরা করি তাহলে এই 195টি স্বাধীন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম হবে সেই প্রশ্নটির উত্তর চাই। কারিম আহমেদ। কারিমা আহমেদ, এইটা হলো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের ক্লাস। আমাদের সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টির সাবজেক্টগুলোতে যারা পড়াশোনা করবেন তাদেরকে এই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্নের মুখোমুখি হতে হয়। তার মধ্যে দুইটা বিষয়, একটা বাংলাদেশ আর একটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। সেজন্য আমরা এগুলো পড়ছি এবং তোমাদের কমার্স এবং সায়েন্স থেকে যারা বিভাগ পরিবর্তন করে সোশ্যাল সায়েন্স কিংবা আর্টসের সাবজেক্টগুলোতে পড়তে চান তোমাদেরকে বিভাগ পরিবর্তনের সময় সাধারণ জ্ঞানের পরীক্ষার প্রশ্নের মুখোমুখি হতে হয়। বাংলাদেশ হলো পৃথিবীর দেশগুলোর তালিকায় 94 লিখেছেন একজন, আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বই সেইটির তথ্য অনুযায়ী হলো 90তম। আর সারা বিশ্বের জনসংখ্যার বিবেচনায় হিসাব করলে বাংলাদেশের অবস্থান হবে 8ম। আফনান সুলতানা তাইফা 135 কিসের যদিও বোঝা যায় নাই। যাই হোক, অনেকেই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে যে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে 8ম। এইবার আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ভাটির দেশ, সার্কভুক্ত দেশ, দক্ষিণ এশিয়ার দেশ, এই বাংলাদেশ হলো আমার তোমার দেশ। এই বাংলাদেশে আমরা এই বাংলাদেশ সম্পর্কে আমরা ঠিক কীভাবে প্রস্তুতি নেব সেই বিষয় নিয়ে সেই পদ্ধতি নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা একটা বই খুলে মানে গদবাধা পড়তে থাকবো এইভাবে কিন্তু পড়াশোনার খুব বিজ্ঞানসম্মত পদ্ধতি না। আমরা যেটা করব সেটা হলো আমরা বাংলাদেশের একটা মানচিত্র খুলব। মানচিত্র খুলে আমরা বাংলাদেশটাকে এমনভাবে আমরা আত্মস্থ করব যেন আমরা একটা খালি দেয়ালের দিকে তাকালে সেই দেয়ালের মধ্যে আমাদের মানে মস্তিষ্কে বা মানসপটে মানচিত্র বেশ ভেসে ওঠে। তো আমরা যেভাবে বাংলাদেশ পড়ব সেটা হলো যে আমরা বাংলাদেশের একদম উপর থেকে, আমরা বলেছিলাম যে মানচিত্রে উপর মানে উত্তর, আমরা উপর থেকে হাঁটা শুরু করব। তার আগে তোমরা গত ক্লাসে যারা অংশগ্রহণ করেছিলে তাদেরকে একটা প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশের অক্ষাংশ এইটা কি তোমাদের জানা আছে কিনা? বাংলাদেশের অক্ষাংশ এইখান থেকে বিশ ডিগ্রি 34 মিনিট, উত্তর অক্ষরেখা থেকে 38 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মাঝখানে হলো বাংলাদেশ। দুইটি অক্ষরেখার মাঝখানের জায়গাটিকে বলা হয় অক্ষাংশ। বাংলাদেশের অক্ষাংশ হলো 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা। ওকে, এরপরে বাংলাদেশের দ্রাঘিমাংশ হলো 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা। ওকে, উত্তর সঠিক হয়েছে মিফতাহুল জান্নাত সাদরি। তোমরা খুব কেয়ারফুলি এই প্রশ্নের উত্তরগুলো শিখছো বলে আমাদের বিশ্বাস। সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা আবার জানাও, আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। এরপরে এই দুইটা দ্রাঘিমারেখার মাঝখানে একটি দ্রাঘিমারেখা হলো 90 ডিগ্রি। আমরা জানি যে সূর্য পূর্ব দিক থেকে আলো দেয়। সূর্য পূর্ব দিক থেকে আলো দেওয়ার পরে সর্বপ্রথম জাপান সহ দূরপ্রাচ্যের যে দেশগুলো সেগুলোতে আলো পড়ে। সেখান থেকে সেটা হলো 180 ডিগ্রি। সেখান থেকে বাংলাদেশের দূরত্ব হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে তাদের সময় থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির
সময়ের পার্থক্য হবে কয় ঘন্টা? 6 ঘন্টা। তোমরা দেখবা যে সবসময় বাংলাদেশের সময় আমরা বলি জিএমটি +6। এটার কারণ হলো লন্ডনে যখন আলো পড়ে তার ঠিক 6 ঘন্টা আগে আমরা আলো পাই। খুব বেশি বিশদ আমাদের জানার দরকার নাই। জিএমটি মানে হলো গ্রিনউইচ মিন টাইম, যেটা লন্ডনের টাইম, সেখান থেকে 6 ঘন্টা আগে আমরা আলো পাই। এর জন্য আমাদের সময় হলো GMT +6। ওকে, এইবার আমরা আমাদের বাংলাদেশকে খুব কাছ থেকে চিনব। শোনা যাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমরা এবার হাঁটবো। তোমাদেরকে একটা কথা বলি, তুমি যদি বাংলাদেশের মহাস্থানগড়ে কখনো সফরে যাও, বগুড়ায় গিয়ে মহাস্থানগড় দেখে আসো, সম্রাট অশোকের যে শিলালিপি সেটা দেখে আসো, তাহলে ভর্তি পরীক্ষা যদি তোমার পরীক্ষা প্রশ্ন আসে মহাস্থানগড় কোন জেলা অবস্থিত, এটা কি তোমার কখনো ভুল হবে? হবে না। কিংবা তুমি যদি ময়নামতি জাদুঘর, ময়নামতি বিহার কুমিল্লায় গিয়ে দেখে আসো, আর পরীক্ষা প্রশ্ন আসছে যে নিচের কোনটি কুমিল্লা জেলা অবস্থিত, অপশনের 4টার মধ্যে একটি ময়নামতি, তোমরা কি পারবা কি পারবা না? বলো কেন পারবা? হয়তো তুমি কখনো পড়ো নাই, কিন্তু তুমি সরাসরি দেখে এসেছো। আর আমাদের পড়াশোনা হবে সেইভাবে যে আমরা পড়াশোনা হবো দেখার মাধ্যমে পড়বো। যে এখন কি আমরা তাহলে রিডিং রুম থেকে কি বেরিয়ে যাবো, পুরো বাংলাদেশ ঘুরে আসবো? না, আমরা কল্পনার জগতে আমরা পুরো বাংলাদেশ ঘুরবো। ওকে, সবাই রেডি? সবাই রেডি হলে খুব দ্রুত বলো, তাহলে আমরা এখন একসাথে মুভ শুরু করব। স্বর্ণা মজুমদার জিজ্ঞেস করছেন এটা কোন বিষয় হচ্ছে। এটা হলো বাংলাদেশ পরিচিতি, এবং বাংলাদেশ পরিচিতি হলো জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা বাংলাদেশের একদম উত্তরের যে জেলা সেটা হলো পঞ্চগড়। আমরা পঞ্চগড় থেকে একসাথে সবাই হাঁটা শুরু করব। রেডি? রেডি। ধন্যবাদ সবাইকে। মৃধা রেডি? তাহলে তুমি আসো, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে একসাথে চলে আসো। আমরা কোথায় এখন বলো? আমরা এখন এই মুহূর্তে কোন জায়গায় আছি? যেখানে আছি সেটা না, আমরা কল্পনার জগতে এই মুহূর্তে কোথায় আছি খুব দ্রুত বলতে হবে। ধন্যবাদ। সবাই রেডি? তাহলে তোমাদেরকে নিয়ে মুভ করা খুবই সহজ এবং খুবই চমৎকার একটি ট্রিপ এবং জার্নি হবে আমার বিশ্বাস। এইবার আমরা বাংলাদেশের পঞ্চগড় জেলায় সবাই এই মুহূর্তে অবস্থান করছি। পঞ্চগড় জেলা থেকে আমরা এই যে পঞ্চগড় থেকে আমরা আস্তে 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 নিচের দিকে যখন আসব, তখন আমরা দেখব যে আমাদের হাতের মানে ডান পাশে বা পশ্চিমে, বাংলাদেশের পশ্চিমে কি দেখা যাচ্ছে। পঞ্চগড় থেকে আমরা একদম পঞ্চগড় থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে এদিকে মেহেরপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত আসলাম। এই বাংলাদেশের পুরো পশ্চিমে, বাংলাদেশের পরে পশ্চিমে আমরা যেটা দেখলাম সেটা হলো ভারতের 29টি অঙ্গরাজ্যের মধ্যে অন্যতম একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। ধন্যবাদ। আমরা এখন পঞ্চগড় থেকে অনেক সাতক্ষীরা পর্যন্ত চলে এসেছি। প্রিন্স প্রীতম বিশ্বাস বলেছেন এই বছর কি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হতে পারে? হ্যাঁ, হতে পারে। এইবার তাহলে আমরা তুমি যখন এই পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত হেঁটে আসবে এবং দেখবে যে বাংলাদেশের পশ্চিমে, অবশ্যই তুমি খেয়াল করবে, জানো যে পশ্চিম কোন দিকে পূর্ব কোন দিকে। বাংলাদেশের পশ্চিমে তুমি পশ্চিমবঙ্গ দেখেছো, পরীক্ষা প্রশ্ন আসলে অবশ্যই পারবা, কারণ তুমি ঘুরে এসেছো, মনে মনে হোক আর সরাসরি ঘুরে তো এসেছো। এইবার বাংলাদেশের ঠিক এই জায়গায় আসার পরে আমরা দেখলাম যে এখানে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট হ্যাঁ সহ এখানে তোমার 5টি জেলার মধ্যে আমরা একটি বন পেয়েছি। সেই বনের নাম হলো সুন্দরবন। আবার বলো এই দেশগুলো, এই জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, তারপরে তোমার এদিকে আছে পটুয়াখালী। হ্যাঁ, এই জেলাগুলো আমরা ঘুরে এসেছি। এই জেলাগুলোতে আছে সুন্দরবন। এরপরে আমরা এই পুরোটা পথ যখন হাঁটার পরে এদিকে পেলাম কক্সবাজার, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, দীর্ঘতম সমুদ্র সৈকত, 120 কিলোমিটার সমুদ্র সৈকত, একটানা একসাথে 120 কিলোমিটার। এবং সেখানে আমরা আরেকটা জিনিস দেখেছি, পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ, ওকে, যেটা হলো কক্সবাজার অবস্থিত, সেটার দৈর্ঘ্য হলো 80 কিলোমিটার। এরপর আমরা এখানে আসার পরে পেলাম কি মায়ানমার। তারপর আমরা পার্বত্য অঞ্চল দিয়ে এই দিকে দিয়ে পুরোটা হেঁটে 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 আমরা যখন এখানে আসার পরে পুরো বাংলাদেশের সীমান্ত দিয়ে কেন হেঁটেছি, হাঁটার সময়
আমরা একটা অ্যাপস ইনস্টল করেছি, অ্যাপসের নাম হলো গুগল ফিট, বা অন্য অনেকগুলো তোমার হেলথ রিলেটেড অ্যাপস আছে যেগুলো হলো তুমি হাঁটার পরে কত কিলোমিটার হেঁটেছো সেটা দেখায়। তুমি যদি বাংলাদেশের এক পয়েন্ট থেকে শুরু করে পুরোটা হেঁটে আবার ওই পয়েন্টে আসো, তাহলে তুমি কত কিলোমিটার হাঁটবা খুব দ্রুত বলতে হবে। আমরা একটি অঙ্ক করব। বাংলাদেশের এক পয়েন্ট থেকে পুরোটা যদি আমরা হেঁটে আবার সেই পয়েন্টে আসি, তাহলে আমাদের টোটাল হাঁটা হবে 5138 কিলোমিটার। ওকে, 5138 কিলোমিটার। শেখ মিফতাহুল জান্নাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা অ্যাপসকে একটা ইনস্ট্রাকশন দিলাম যে আমি কতটুকু পথ ভিজে গেছি, মানে আমি যখন একদম পাড় দিয়ে হেঁটেছিলাম তখন কতটুকু আমি পানি দেখেছি। সে বলল যে তুমি পানির পাশ দিয়ে হেঁটেছ 711 কিলোমিটার। যদি আমরা 5138 কিলোমিটার থেকে 711 কিলোমিটার বাদ দিই, তাহলে হয় 4427 কিলোমিটার। তার মানে এইটা হলো বাংলাদেশের স্থলসীমা, 711 কিলোমিটার হলো বাংলাদেশের জলসীমা বা জলদৈর্ঘ্য। ওকে, আর বাংলাদেশের স্থলসীমা হলো 4427 কিলোমিটার। 711 কিলোমিটার এবং 4427 কিলোমিটার হয়ে 5138 কিলোমিটার হয়। এখন এই 4427 মধ্যে 271 কিলোমিটার হলো মায়ানমারের সাথে আমাদের যে সীমানা। ওকে, এই যে এইখানে দেখো, এইটা হলো আমাদের, এখানে আছে তোমার বান্দরবান, এখানে আছে কক্সবাজার। ওকে, আর এদিকে হলো কি রাঙ্গামাটি বা রাক, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, এই তিনটি জেলার পাশে দক্ষিণ পূর্বে আমরা যে দেশ পেয়েছি সেটা হলো মিয়ানমার। এই মিয়ানমার পাশ দিয়ে, এই মিয়ানমারের এইখান থেকে এই পর্যন্ত হলো কত কিলোমিটার? 271 কিলোমিটার। আর এখান থেকে শুরু হলো ভারত, কোন পর্যন্ত? এই পর্যন্ত। এই পুরাটা হলো ভারত। এই ভারত হলো কত কিলোমিটার? 4156 কিলোমিটার। তোমরা কি খুব ঠান্ডা মাথায় এটা শুনেছো কিনা? একটা কথা, তোমাদের এই যদি সবগুলো সংখ্যা তোমাদের মনে নাও থাকে, দুটা মনে থাকলে হবে। কোনটা? তোমাদের মনে আছে যে 4427, আবার 5138, তো সেখান থেকে তোমার বাদ দিলে জলসীমা বেরিয়ে যাবে 711 কিলোমিটার। আর মায়ানমারের সাথে খুবই সহজ, 271। ওকে, 4156 হলো ভারতের সাথে আমাদের সীমা, আর মায়ানমারের সাথে হলো আমাদের কত? 271। টোটাল হলো 4427। ভারতের সাথে 4156, মায়ানমারের সাথে 271, টোটাল হলো 4427 আমাদের স্থলসীমা। সেটার সাথে যদি জলসীমা 711 কিলোমিটার যোগ করি, তাহলে হবে 5138 কিলোমিটার বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেলাম? যে বাংলাদেশের সাথে পৃথিবীর বাকি 194টি দেশের মধ্যে, স্বাধীন দেশের মধ্যে কোন দুটি দেশ বাংলাদেশের সাথে সীমান্তবর্তী? একটি হলো ভারত, আরেকটি ইন্ডিয়া, হয় নাই। একটি হলো মায়ানমার, আরেকটি বার্মা, না সেটাও না। একটি ভারত, আরেকটি মায়ানমার। ওকে, এইবার আমরা এইখানে যে 711 কিলোমিটার আমরা পেয়েছি একদম সমুদ্র উপকূলে। কোন সমুদ্র? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে হাঁটার সময় কিন্তু খুব সাবধান, খুব বেশি ভিতরে যাবে না, কারণ বঙ্গোপসাগরের ভিতরে বিশাল একটা গর্ত আছে। গর্তের নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। এই যে দেখো, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এইটা হলো বঙ্গোপসাগরের গভীরতম খাদ। তোমরা যখন
শুকনো মৌসুমে দেখবে তোমাদের পুকুর সেচে পানি ফেলা হয় কিংবা শুকিয়ে যায়, তখন অনেকগুলো গর্ত পাওয়া যায়। সবচেয়ে গভীরতম অনেক একটা গর্ত থাকে, যেমন প্রশান্ত মহাসাগরে একটি গর্ত আছে পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত বা খাদ, তার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ্দা। ওকে, ঠিক তেমনইভাবে বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম খাদ হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড, সেখানে খুব বেশি যাওয়া যাবে না, আমরা উপকূলে থাকি। আচ্ছা, আমরা এইখানে সাতক্ষীরা থেকে শুরু করে আমাদের কক্সবাজার পর্যন্ত এই যে বাংলাদেশের দক্ষিণে যেই জেলাগুলো, যেগুলোকে বলা হয় উপকূলবর্তী জেলা, যেই জেলাগুলো থেকে তুমি সরাসরি বঙ্গোপসাগরে যাইতে পারবা, এইরকম বাংলাদেশের ৬৬ জেলার মধ্যে কয়টি জেলা আছে যেগুলোকে উপকূলবর্তী জেলা বলা হয়? খুব দ্রুত উত্তর দিবা। মায়ানমার এবং ভারত, মারিয়ানা ট্রেঞ্চ, খুবই সহজ এবং সিম্পল। এগুলো খুব যে অনেক দূরের একটি মানে চীন, জাপান, কোরিয়ার কোনো বিষয় না, কিন্তু এগুলো আমাদের বিষয়। আমাদের দেখো, বাংলা তোমার বাসায় একটা ম্যাপ আছে, ম্যাপে তুমি ঠান্ডা মাথায় একটা চিন্তা করো। আচ্ছা, ম্যাপের নিচে যে দক্ষিণে দেখা যাচ্ছে এটা কি? দক্ষিণে শুধু পথই পানি, হ্যাঁ, এটাই বঙ্গোপসাগর। আচ্ছা, বঙ্গোপসাগর পাড়ে এই যে জেলাগুলো দেখতেছে, আচ্ছা আমি দেখি কয়টা কয়টা জেলা আছে। এইদিকে হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, তারপরে তোমার এখানে আছে পটুয়াখালী, ভোলা আছে, নোয়াখালী, চিটাগাং, এখানে তোমার কক্সবাজার। এইভাবে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো তুমি ম্যাপে দেখো, যেগুলোর সংখ্যা 19টি। এগুলোকে বলা হয় উপকূলবর্তী জেলা। ফয়সাল আহমেদ শ্রাবণ, রাজিয়া সুলতানা লিজা, মাধবী আক্তার, আরাবি, তাহসিন আমিন, তামিম, সবার উত্তর সঠিক হয়েছে। ঘুমপড়ি, মিতাউল জান্নাত সাদরি, উত্তর সঠিক। এইবার আমাদের সাথে স্থল সীমানা যেমন ভারত রয়েছে, এদিকে 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 মায়ানমার রয়েছে, ঠিক জলসীমানায় দেখো, এই যে দেখো সমুদ্র। এখন আমাদের এখান থেকে আমরা সমুদ্র মাছ শিকার করার জন্য এইভাবে বের হলাম, ভারতও এইভাবে বের হইল, তাইলে কি হবে আমাদের সাথে? ভারতের কি হবে? লাগবে একটা টক্কর। আবার দেখো এদিকে মায়ানমার ভারত বঙ্গোপসাগরে কি করলো? মায়ানমার রাখাইন থেকে কিছু লোক মৎস্য শিকার করার জন্য বের হলো, আমাদের কক্সবাজার থেকে লোক বের হইলো। এখন আমাদের লোকজন বললো যে আমরা এখানে, এটা আমাদের বাড়ির পাশে, আমরা এখানে মাছ শিকার করবো। রাখাইন অঞ্চলের লোকজন বললো না, আমরা করবো। তাহলে একটা টক্কর হয় না? এই টক্করটা আমাদের স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকেই 1971-72 সাল থেকেই আমাদের এই সমুদ্র নিয়ে বিরোধ চলমান ছিল। অবশেষে মায়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমার নিষ্পত্তি হয় 2012 সালে। কত সালে? 2012 সালে মায়ানমারের সাথে আমাদের সমুদ্র বিরোধ নিষ্পত্তি ঘটে। এখন এই দুইটা দেশের মধ্যে যখন পানি নিয়ে সমস্যা হবে, সেটার জন্য কে সালিশ করবে? সারা বিশ্বের যে অভিভাবক বলা হয়, বিশ্বের স্বাধীন দেশসমূহের অভিভাবক বলা হয় ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। সেটার অনেকগুলো আইন আছে, তোমার শিশু বিষয়ক আইন, পরিবেশ বিষয়ক আইন, পানি বিষয়ক আইন, সব বিষয় আছে। এইগুলোকে বলা হয় কনভেনশন। তার মধ্যে একটা কনভেনশন আছে কি নিয়ে? সমুদ্র নিয়ে, যেটার নাম হলো আনক্লস, UNCLOS, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এই আইন অনুযায়ী সালিশ করবে যে আদালতগুলো, যে অনেকগুলো আদালত সমুদ্রের বিরোধ নিষ্পত্তি করতে পারে, একাধিক আদালত আছে। তার মধ্যে একটা হলো ইটলস, ITLOS, ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, সমুদ্র বিষয়ক। দেখো, সি মানে সমুদ্র, ল মানে আইন, ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। সমুদ্র বিষয়ক আইনের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটা জার্মানির হামবুর্গে অবস্থিত। কেন ভাই এটা ইম্পর্ট্যান্ট? আমাদের এই যে সমুদ্রে আমরা এত অধিকার পেয়েছি, এই অধিকার যে আদালতের রায়ের মাধ্যমে পাইছি, সেটার সদর দপ্তর কোথায় আমাদের মুখস্থ করতে হবে। এবং আমরা যখন কোর্ট কাছারি পড়বো, তখন আমরা খুব সহজেই সদর দপ্তরগুলো মুখস্থ করতে পারবো। আপাতত জেনে রাখি যে ইটলস হলো বাংলাদেশের সাথে মায়ানমারের সমুদ্র বিরোধ নিষ্পত্তি করছে। এরপরে 2014 সালে আমাদের এইখানে যে বিরোধটা ভারতের সাথে হলো 2 বছর পরে, কারণ ভারত একটু বড় দেশ। তোমরা হয়তো 12 সাল এবং 14 সালের সাথে তোমরা জটলা ফাঁকে ফেলতে পারবো। তোমরা চিন্তা করবো যে আগে ছোট দেশকে সারা গেছে, পরে বড় দেশ সারাইছে। এই যে দেখো শেষ,
এরপর 14 সালে হলো ভারতের সাথে হয়েছে। ভারতের সাথে আমাদের রায় দিচ্ছে হলো PCA, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, স্থায়ী সালিসি আদালত। আরবিট্রেশন মানে সালিসি। এইটা হলো নেদারল্যান্ডের হেগ শহর, কোর্ট কাছারি বেশিরভাগ ওইখানে। এইবার আসো, আমাদের সাথে ভারত এবং মায়ানমারের যে সীমান্ত নিষ্পত্তি হয়েছে, হওয়ার পরে আমরা কি কি পাইছি এইটা আমাদের তো জানতে হবে। ভাই সালিসে আপনি পাইছেনটা কি, কত টাকা পাইছেন, জায়গা জমি কতটুকু পাইছেন, কয় বিঘা, কয় কানি, কয় কাঠা পাইছেন। আমরা যেগুলো পাইছি খুব সিম্পল, 3টা অধিকার আমরা পাইছি। একটা হলো আমাদের পাইছি আমরা 12 নটিক্যাল মাইল পর্যন্ত, আরেকটা পাইছি আমরা 200 নটিক্যাল মাইল EEZ। এরপরে হলো 350 বা 54 নটিক্যাল মাইল, সেটা হলো মহীসোপান। আমরা রাস্তাঘাটের দৈর্ঘ্য যখন পরিমাপ করি তখন আমরা সেটা মাইল কিংবা কিলোমিটার একক দিয়ে পরিমাপ করি, কিন্তু পানির দৈর্ঘ্য সেভাবে মাপতে পারবা না কিন্তু। ওকে, এটা মানে সিম্পল কোনো ব্যাপার না। মানে পানি অবশ্যই তোমাকে ভিন্ন একটা নাম দিতে হবে। পানিকে যখন তুমি মাপতে যাবে, এই দেখেন আপনাদের ওই রাস্তাঘাটের মাইল কিলোমিটার দিয়ে আমার এখানে মাপলে হবে না। তখন আমরা বললাম যে ঠিক আছে, তোমার আমরা ভালো একটা নাম দিয়ে মাপি, সেটা হলো নটিক্যাল মাইল। প্রতি 1 নটিক্যাল মাইল, এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। তোমাদের কোনো বিষয় এই পর্যন্ত কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে কিনা সাথে সাথে তোমরা জানাবা। এই যে মাধবী আক্তার যে মিয়ানমার 2012 সাল ভারত, হ্যাঁ 1 ঘন্টা শেষ হয়ে যাবে। তাহলে এইবার আসো, তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে 12 নটিক্যাল মাইল আমরা পেয়েছি, সেটি হলো আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। রাজনৈতিক সমুদ্র সীমা বুঝছো কিনা? সেটা হলো তোমার যে ঘরের এক্সটেনশন, বারান্দা, এটা কিন্তু তোমার ঘর। এইখানে তুমি যা ইচ্ছা তা করতে পারো। বাংলাদেশে সমুদ্রের মধ্যে, সমুদ্রের যেই তটরেখা বা উপকূলবর্তী যেই এলাকা, সেখান থেকে সমুদ্রের ভিতরে 12 নটিক্যাল মাইল হলো রাজনৈতিক সমুদ্র সীমা, ঘরের বারান্দা। সেখানে যা ইচ্ছা তা করতে পারবা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। এরপরে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হলো অর্থনৈতিক সমুদ্র সীমা, প্রাণিজ্য, অপ্রাণিজ, তেল, গ্যাস সহ যত সামুদ্রিক সম্পদ রয়েছে সবগুলোর একচ্ছত্র মালিকানা হলো বাংলাদেশ। এর জন্য বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন, একচ্ছত্র অর্থনৈতিক এলাকা। 200 নটিক্যাল মাইল। এরপরে 350 নটিক্যাল মাইল মহীসোপান। এইটা হলো বাড়ির অনেক সামনের উঠান বা তোমার এই যে চলাচলের জায়গা, যেখানে হলো তুমি অন্যদের সাথে জায়গা শেয়ার করছো, এখানে অন্যরা আসতে পারবে কিন্তু সামুদ্রিক সম্পদ তুমি আহরণ করবা। ওকে, এইবার আসো, আমরা যে এত কিছু পেলাম সমুদ্রের ভিতরে 12 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, তারপরে হলো 350 নটিক্যাল মাইল, এই টোটালটা মিলিয়ে কত বর্গ কিলোমিটার? আমরা জানি যে বাংলাদেশের বর্তমান আয়তন কত বর্গ কিলোমিটার? সবাই জানি 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল বিনিময়, সেটা নিয়ে আমরা কথা বলবো। হওয়ার পরে সেটা বাংলাদেশের আয়তন হলো 1,47,610 বর্গ কিলোমিটার। এইটা এখনো পর্যন্ত কি হয় নাই, গেজেট জারি হয় নাই, যার কারণে আমরা আগেরটা মুখস্থ রাখবো। এখন সমুদ্রের মধ্যে যে আমরা এত অধিকার পাইছি সেটার আয়তন কত? এই পুরাটা হলো সমুদ্রের মধ্যে যে আমরা আরেকটা দেশ পাইলাম, এটা হলো 1,18,813 বর্গ কিলোমিটার। সমুদ্রের ভিতরে যে বাংলাদেশ, সমুদ্রের ভিতরে আরেকটা দেশ আছে, সেটার কত? 1,18,813 বর্গ কিলোমিটার। এটা পরীক্ষা আসার মতো খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এইবার আমরা সমুদ্র থেকে একটু সমুদ্র, তোমরা এখানে যখন পটুয়াখালী গিয়েছিলাম, আমরা হেঁটেছিলাম, তখন এই পটুয়াখালী হলো সমুদ্র। দেখো এখানে 19টি উপকূলবর্তী জেলা, কিন্তু মানে সবগুলোই তো সমুদ্রের পাড়ায়, কিন্তু সবাই সমুদ্রের কন্যা হইতে পারে না। সমুদ্রের কন্যা হয়েছে কে? পটুয়াখালী। কেন ভাই? সেখানে কুয়াকাটা আছে। ওকে, সেখানে যে মানে মেয়েদের যে সৌন্দর্য, নারীদের যে সৌন্দর্য, তোমার এই যে সূর্যাস্ত সূর্যোদয় যে যে একটা সৌন্দর্য ফুটে ওঠে, সেটা কোথায়? কুয়াকাটা। এজন্য সমুদ্রকন্যা কোনটি? কুয়াকাটা। যদি পরীক্ষায় পটুয়াখালী না আসে, আর যদি বলা হয় যে সমুদ্রকন্যা কোন জেলা, তাহলে পটুয়াখালী। ক্লিয়ার? খুব দ্রুত বলো। সবাই খুব সহজেই ক্যাচ করতে পারছো, এটা আমার খুব ভালো লাগতেছে। তোমরা এই প্রজন্মের খুবই মেধাবী ছাত্রছাত্রী বলে আমার খুবই ভালো লাগছে। যাই হোক, এবার এইবার আমরা বাংলাদেশের বাইরে কি কি পেয়েছি আমরা আবার বলি। বাংলাদেশের একদম পশ্চিমে পাইলাম কি? ভারতের পশ্চিমবঙ্গ। ওকে, আর বাংলাদেশের উত্তরে, উপর মানে কি? উত্তর। উত্তরে আমরা কি পাইছি দেখো, বাংলাদেশের উত্তরে হলো ভারতের পশ্চিমবঙ্গ, কিন্তু এইখানে এসে শেষ হয়েছে। ওকে, এইটা হলো মানে পুরোটা হলো পশ্চিমবঙ্গ। এরপরে এই জায়গাতে হলো তোমার মেঘালয়, আর এই জায়গাতে হলো কি? আসাম। আসাম। আচ্ছা, এইবার আসো, এই যে তাহলে আমরা বাংলাদেশের উত্তর কি কি পাইলাম? পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। বাংলাদেশের পশ্চিমে কোনটি আছে? তোমাদের কিন্তু একই অপশনের মধ্যে তিনটা থাকবে, পশ্চিমবঙ্গ কমা মেঘালয় কমা আসাম। এটা মাথায় রাখতে হবে কিন্তু। আর দেখো আসাম কিন্তু এখানে এসে শেষ হয়েছে, তার মানে আসাম একটু বাংলাদেশের পূর্ব দিকেও আছে। বাংলাদেশের পূর্ব হলো আসাম, এইদিকে হলো ত্রিপুরা, এইদিকে হলো মিজোরাম। বাংলাদেশের পূর্ব হলো আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। এটা হলো বাংলাদেশের পূর্বে। আর দক্ষিণে হলো পুরোটা বঙ্গোপসাগর। তবে এইখানে ভারতের কিছু দ্বীপ আছে, আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো হলো বাংলাদেশের একদম দক্ষিণে। এইবার আমাদের সাথে এই যে ভারতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দেখো তোমাদেরকে বলেছিলাম যে এই আমাদের ৬৬টি জেলা আছে, তোমরা খুব ভালো করে জানো। ৬৬টি জেলার মধ্যে পার্বত্য জেলা কোনগুলো, এইটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। কেন এগুলো আলাদা করে বলছি? কারণ হলো তোমাদেরকে একটা প্রশ্ন করে হয়তো আটকানোর চেষ্টা করবে। তোমরা জানো যে একদম তোমার এই যে দেখো এই কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, এই তিনটা জেলার সাথে হলো মায়ানমার জড়িত। ওকে, এখন তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোন পার্বত্য জেলার সাথে মায়ানমারের কোনো সংযোগ নাই। তুমি তখন তো একটু টেনশনে পড়ে যাবা। সেজন্য আগে থেকেই তোমাদের জেনে রাখতে হবে, এই যে খাগড়াছড়িটা তোমরা দেখো, হ্যাঁ, এটা কিন্তু যে বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার এগুলোর মধ্যে নাই। খাগড়াছড়ি হলো একটু ভিতরের দিকে, উপরে, একটু উপরে এবং ভিতরের দিকে, যার কারণে পার্বত্য জেলা বলেই সবগুলো মায়ানমারের সাথে না। খাগড়াছড়িটা হলো মায়ানমারের সাথে না। আমাদের ক্লাস চলবে 11টা পর্যন্ত, 11টার মধ্যে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। এইবার আসো, আমাদের এই ভারতের যেই সীমানা, আমাদের ভারতের যে অঞ্চলগুলো আমাদের সাথে আছে, সেখানে আমাদের কয়টা জেলা ভারতের সাথে লেগে আছে, আর ভারতের কয়টি জেলা বাংলাদেশের সাথে লেগে আছে, ভারতের কয়টি অঙ্গরাজ্য বাংলাদেশের সাথে লেগে আছে, এটা আমাদের জানতে হবে। আমরা জানি যে আমাদের হলো 30টি জেলা ভারতের সাথে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি? এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে এখনই বের করতে হবে নিজেরা। ভারতের সাথে হলো আমাদের সীমান্তবর্তী জেলা হলো 30টি, আর মায়ানমারের সাথে হলো এই তিনটা, বারাক, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। মায়ানমারের কি কি আমাদের সাথে আছে? ভাই মায়ানমারের যে জায়গাগুলো লেগে আছে তাদেরও তো কিছু রাজ্য আছে। তাদের হলো রাখাইন,
এবং চীন নামে একটা রাজ্য আছে, চীন দেশ না কিন্তু তাদের একটা রাজ্য আছে। এইগুলো হলো বাংলাদেশের সাথে লেগে আছে। আর বাংলাদেশের হলো বারাক, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। আর আমাদের 30টি জেলা হলো কার সাথে? ভারতের সাথে। তাহলে ভারতের সাথে হলো 30টি জেলা, সীমা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, আর মায়ানমারের সাথে হলো 3টা জেলা। তাহলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা হলো কয়টি? 32টি। এখন 30 এবং 3 অঙ্কে হলো 33 হয়, কিন্তু সারা অঙ্কের 32 হয়। কারণ হলো আমাদের এই রাঙ্গা মামা। দেখো এই যে রাঙ্গামাটি বাংলাদেশের সবচাইতে বড় জেলা, বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি আয়তন। এই রাঙ্গামাটি এতই বড় যে সেটা 2টা দেশের সাথে লেগে আছে। এবার মনে রাখবো, একটা হলো মায়ানমার আর একটা হলো কি ভারত, যার কারণে 30 এবং 3 হলো 32 হয়। আর ভারতের কোন রাজ্যগুলো লেগে আছে সেটা আমরা একটু পরে দেখব। এইবার আমরা বাংলাদেশের সবচাইতে এই যে এখানে আমরা বললাম যে এতগুলো জেলা ভারতের সাথে লেগে আছে, তাহলে কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? তো সে একটা হলো তোমার সিলেট। কেন সীমান্তবর্তী এইটা তোমার মুখস্থ করার দরকার নাই। দেখো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ 4টা হলো তোমার একদম প্রান্তে, যার কারণে 4টা সীমান্তবর্তী। এদিকে তোমার নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর 4টাই হলো তোমার একদম প্রান্তে। এই 2টি বিভাগের সবগুলো জেলাই হলো সীমান্তবর্তী জেলা। আবার বাংলাদেশের 2টো বিভাগ আছে যার কোনো জেলাই কোনো সীমান্তের সাথে নাই। একটা হলো তোমার ঢাকা বিভাগ, আরেকটা হলো বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের সবগুলো জেলা হলো উপকূল, মানে সবগুলো না, বরিশাল বিভাগের দেখো জেলাগুলো উপকূলবর্তী, আর ঢাকা তো একদম ভিতরে। তাহলে ঢাকা এবং বরিশাল এই 2টি বিভাগের কোনো জেলায় সীমান্তবর্তী না। তাহলে তোমরা খুব দ্রুত আমাকে আবার লেখো তো কোন 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 বিভাগের, এভাবে পরীক্ষা প্রশ্ন আসবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, কোন বিভাগের কোন জেলায় সীমান্তবর্তী না, বা ভারতের সাথে কোন বিভাগের কোন জেলার সীমান্তবর্তী সীমান্ত নেই। খুব দ্রুত উত্তর দাও। উত্তর সঠিক হয়েছে মাধবী আক্তার। তোমরা এইভাবে যদি দ্রুত কাজ করতে পারো, আমার খুবই বিশ্বাস বিশ্ববিদ্যালয় থেকে যত ঘুরিয়ে পেঁচে প্রশ্ন করা তোমাদেরকে ঠেকানোর সাধ্য কারো নেই। খুব ঠান্ডা মাথায় ইনপুট নিতে হবে, কিন্তু একদম বুঝে বুঝে। দেখো সাধারণত তোমার বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইভাবে পড়ার দরকার নাই। একদম সিম্পল দেখা যাচ্ছে এখানে সবগুলো জেলা একদম প্রান্তে। সিলেট এবং ময়মনসিংহের সবগুলো জেলাই হলো সীমান্তবর্তী। এইবার বাংলাদেশের একদম উত্তরের জেলা হলো কোনটি? আমরা যেই জেলা থেকে আমাদের আজকের সফর এবং ট্যুর শুরু করেছি সেটা হলো পঞ্চগড়। তোমরা একটি দেখো যে মানে বিভিন্ন স্লোগান বাংলাদেশে বলা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এগুলা শুনছো না? এই যে তেতুলিয়া, সেটা কোথায়? টেকনাফ থেকে তেতুলিয়া কেন বলা হয়? এইখানে হলো টেকনাফ আর এইখানে হলো তেতুলিয়া, বাংলাদেশের একদম দক্ষিণ থেকে উত্তরে। এইটা হলো তোমার টেকনাফ আর এটা হলো তেতুলিয়া। তেতুলিয়া হলো বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা, টেকনাফ হলো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের উপজেলা। তেতুলিয়া কোন জেলাতে পড়ছে? পঞ্চগড়ে। তাহলে পঞ্চগড় হলো সবচেয়ে উত্তরের জেলা, তেতুলিয়া হলো সবচাইতে উত্তরের উপজেলা, আর সবচাইতে উত্তরের জায়গা হলো কোনটি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে আমরা জানি যে বাংলা বান্ধা, মানে বাংলা এখানে বেঁধে ফেলা হয়েছে, এরপর বাংলা নাই, এই পর্যন্ত মানে মোটামুটি বেঁধে রাখছি আমরা, মানে আমাদের আয়ত্তের ভিতরে রেখেছি। বাংলা বান্ধা হলো সবচেয়ে উত্তরের পয়েন্ট, জায়গা বলতে পারো। কিন্তু সবচেয়ে উত্তরের গ্রাম যেটা, যদি গ্রামের নাম জিজ্ঞেস করো তোমাকে বলবো বাংলাদেশের সবচেয়ে উত্তরের গ্রাম কোনটি, অপশনে বাংলা বান্ধাও থাকবে। গ্রাম প্রশ্ন আসলে কিন্তু বাংলা বান্ধা হবে না, সেটা হলো একদম উত্তর পয়েন্ট। কিন্তু গ্রামটা হলো তোমার কি? জায়গির জোত। এবার আসো, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা হলো কক্সবাজার, আর উপজেলা হলো যে টেকনাফ থেকে বললাম না, টেকনাফ। আর সেখান থেকে এই টেকনাফ আমরা নদীতে পড়েছিলাম, এখানে যে নাফ আছে, নাফ নদী হলো মায়ানমার এবং বাংলাদেশকে আলাদা করেছে, যেটির দৈর্ঘ্য 56 কিলোমিটার। বারবার শুনলে এগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে। এইবার আসো, এই টেকনাফের দক্ষিণে তোমরা দেখবা যে বাংলাদেশের সবচাইতে দক্ষিণের যে স্থান
সেটি কি বা দক্ষিণের ইউনিয়ন কি, এইভাবে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করতে পারে। যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন কোনটি, তাহলে হলো সেন্ট মার্টিন। আমরা যে সেন্ট মার্টিন ঘুরতে যাই, সেন্ট মার্টিনের প্রশাসনিক মর্যাদা কি, স্ট্যাটাস কি, একটা ইউনিয়ন। সেন্ট মার্টিন হলো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন। কিন্তু সেন্ট মার্টিন থেকে কি হবে, দেখবা যে সেন্ট মার্টিন থেকে নিচের দিকে পড়ে ছিঁড়ে একটা ছোট্ট দ্বীপ, 3 বর্গ কিলোমিটার একটা ছোট্ট দ্বীপ ছেড়ে পড়ে গেছে, সেটা নাম হলো ছেঁড়া দ্বীপ, যেটা দক্ষিণে বাংলাদেশ আর নাই। এটা বাংলাদেশ সবচেয়ে দক্ষিণে। এইবার আসো বাংলাদেশের সবচেয়ে পশ্চিম। দেখো তুমি যদি এভাবে দাগ টানো, তাহলে সবচেয়ে দেখো পশ্চিমে কোনটা পড়ছে, এই দাগের বাইরে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচাইতে পশ্চিমের জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ উপজেলা। খুব দ্রুত উত্তর দিতে হবে। বাংলাদেশের সবচাইতে পশ্চিমের উপজেলা শিবগঞ্জ। আর ওই বাংলাদেশের সবচাইতে পশ্চিমের স্থান হলো মনাকষা। আলাদা করে তোমাদের খুব আলাদা মুখস্থ দরকার নাই, গঞ্জ গঞ্জ ওয়াক্স। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষ। ওকে, এটা হলো জেলা উপজেলা স্থান। এবার আসো বাংলাদেশের সবচাইতে, এই যে দেখো এই জেলা, এই যে জেলাটা, এটার পূর্বে আর আছে কিনা দেখো। এই যে এই জায়গাটা হলো বাংলাদেশের সবচাইতে পূর্বের জেলা, সেটা হলো বান্দরবান। খুব দ্রুত বলতে হবে। বাংলাদেশের সবচাইতে পূর্বের জেলা হলো বান্দরবান, আর উপজেলা হলো থান, আর স্থান হলো আখাইন থং। এইটা আলাদা করে পড়ার দরকার নাই। বান থান আখাইন, একদম এইভাবে একটা সাউন্ড তোমার কানে বাজবে, বান থান আখাইন। বাংলাদেশের সবচাইতে পূর্বের জেলা হলো বান্দরবান, উপজেলা হলো থানচি, আর স্থান হলো আখাইন থং। শেষ। এইবার আমরা যে জেলা থেকে আমাদের সফর শুরু করলাম, কেন সেখান থেকে শুরু করলাম, সেই প্রশ্নটার উত্তর। ভাই মন চাইছে, আমরা মানে আমার মর্জি, আমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শুরু করতে পারি। আমরা সেখান থেকে শুরু করলাম। ওই জেলাটার আলাদা একটা স্ট্যাটাস আছে। সেই জেলাকে বলা হয় হিমালয় কন্যা। কোন জেলা, নিচের কোন জেলাকে বলা হয় হিমালয় কন্যা? খুব দ্রুত উত্তর দিতে হবে। মিফতাহুল জান্নাত সাদরি, উম্মে খাদিজা মিম, আরাবি। এইভাবে প্রতিটি প্রশ্নের উত্তর যদি তোমরা সাথে সাথে দিয়ে যাও, এইটা সবচেয়ে বড় উপকার হবে। এতবার তুমি কমেন্টে লিখেছো যে তোমার পরীক্ষায় ভুল করার আর সুযোগ নাই। তুমি চাইছো যে আমি একটা ভুল প্রশ্ন উত্তর দিই, সম্ভব না। কারণ তুমি এতবার লিখছো যে তোমার এটা ব্রেনে গাঁথ থেকে গেছে, একদম তোমার মানে কি হবে, মানে কলমস্থ হয়ে গেছে এটা তোমার। মানে এখন তুমি ওই সঠিক উত্তরটা লিখতে হবে, আর কোনো সুযোগ নেই তোমার। এই জন্য তোমাদের কমেন্টগুলো অনেক অনেক কাজে দিবে। তোমাদেরকে খুব ভালো মানে লাগছে তোমাদের এই উত্তর দেওয়ার পদ্ধতিটা। এইবার আসো, আমরা পঞ্চগড় জেলা থেকে সফর শুরু করেছি, কারণ পঞ্চগড় জেলাকে বলা হয় কি হিমালয় কন্যা। উত্তর সঠিক হয়েছে। তোমরা যারা পঞ্চগড় লিখেছো তোমাদের সবার উত্তর সঠিক, ধন্যবাদ সবাইকে। পঞ্চগড়কে কেন হিমালয়ের কন্যা বলা হয়? কারণ বাংলাদেশের ৬৬ জেলার মধ্যে একটি জেলা রয়েছে যেই জেলায় দাঁড়াইলে সরাসরি তুমি হিমালয় দেখতে পাবা। নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় যে পর্বতমালা, হিমালয় পর্বতমালা দেখতে পাবা, সূর্য পর্বতমালা। ৮,৮৪৮ মিটার। যদি ১,০০০ মিটার ১ মিটার হয়, তাহলে ৮,০০০ মিটার হলো ৮ কিলোমিটার, আর ৪৮ প্রায় ৯ কিলোমিটার উঁচু জায়গা। ওইটা শুধু একটি জেলা থেকে দেখা যাবে, সেটা হলো পঞ্চগড়। কোন জায়গাটা দেখা যায় হিমালয়ের? কাঞ্চনজঙ্ঘা। বা শৃঙ্গ। আচ্ছা, সেটা হলো কন্যারাই কিন্তু তাদের বাপকে খুব দ্রুত চিনতে পারে। কন্যারাই তাদের বাপকে খুব দ্রুত চিনতে পারে। আর এর জন্য পঞ্চগড় সাথে সাথে দেখে চিনে ফেলেছে, ইয়েস দ্যাটস মাই ফাদার, এটাই আমার বাপ। কে? হিমালয়। আর হিমালয়ের কন্যা কে? পঞ্চগড়। ওকে, এইবার আসো তাবাসসুম আরাবি, সাইমন হোসেন। এইভাবে প্রতিটি প্রশ্ন উত্তর যদি দিতে পারো, তোমাদের আশা করি তোমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এইবার আসো, আমরা এই যে পুরোটা বাংলাদেশ ঘুরলাম, আমাদের হাতে খুব কম সময় আছে, আমরা ১টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আমরা যে পুরো বাংলাদেশ ঘুরলাম, ঘুরার পরে আমরা ৩টা এস পেলাম। ৩টা এস পেলাম। একটা হলো এখানে
এই যে দেখো নওগাঁ, এই যে জেলাটা, এখানে একটা এস আছে, সেটা হলো কি নওগাঁর পাহাড়পুর উপজেলার শামপুর বিহার, এসতে শামপুর বিহার। আরেকটা হলো আমরা এখানে এই যে দেখো এই 5টি জেলার মধ্যে পেলাম সুন্দরবন। আরেকটা হলো এখানে আমরা পেলাম কি বাগেরহাট 7 গম্বুজ মসজিদ। সুন্দরবন, শামপুর বিহার, 7 গম্বুজ মসজিদ, 3S, এগুলো হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এইবার আমাকে তোমরা খুব দ্রুত কমেন্টে লিখবা যে বাংলাদেশের কক্সবাজারের দৈর্ঘ্য কত কিলোমিটার এবং কক্সবাজারের যে মেরিন ড্রাইভ আছে সেটার দৈর্ঘ্য কত কিলোমিটার, দুইটি দৈর্ঘ্য কমা দিয়ে লিখবা খুব দ্রুত। সবাই উত্তর দাও, সবার উত্তর আশা করছি। ওকে, আমরা এগুলো পড়ে ফেলেছি। খুব দ্রুত উত্তর দাও, আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। মিফতাহুল জান্নাত সাদরি 120 কিলোমিটার এবং 80 কিলোমিটার। উত্তর সঠিক হয়েছে। 120 কিলোমিটার হলো কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য এবং 80 কিলোমিটার হলো মেরিন ড্রাইভের দৈর্ঘ্য। এই দুটাই কিন্তু তোমার পৃথিবীর বৃহত্তম। আচ্ছা, এইবার হলো সামনে আমরা কি কি পড়বো এবং কি কি পড়তে হবে। এই যে আমরা বাংলাদেশ পড়েছিলাম, এই বাংলাদেশে কারা এসেছে, কারা শাসন করেছে, এই সবগুলো বিষয় আমরা পড়ব। বাংলাদেশে সর্বপ্রথম যারা এসেছে তারা হলো তোমার নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আর্য। হ্যাঁ, মানে এই যে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, এরা হলো অনার্য, এদের সাথে আর্য যোগ হয়েছে। এটা মিলিয়ে হলো বাঙালি জাতি গড়ে উঠেছে। আর্যরা থেকে এসেছে ইউরাল পর্বতমালা থেকে, রাশিয়ার। তোমরা দেখো পরীক্ষায় প্রশ্ন আসে যে বাঙালি জাতি কেমন, শঙ্কর জাতি না নিষাদ জাতি? তোমাদের কাছে এই প্রশ্নটার উত্তর খুব দ্রুত আশা করছি। বাঙালি জাতি কি শঙ্কর জাতি না নিষাদ জাতি? আজকে আমরা এই বিষয়ে খুব বেশি আলোচনা করব না। তোমাদের কাছে প্রশ্ন, বাঙালি জাতি কি শঙ্কর না নিষাদ, কোনটি? উত্তর সঠিক হয়েছে, বাঙালি জাতি শঙ্কর জাতি। এবং উত্তর তোমরা যদি নিষাদ জাতি দিতা সেটাও সঠিক হইতো। হ্যাঁ, একটি প্রশ্ন এসেছে যে বাঙালি জাতি কেমন জাতি, সেখানে অপশনে শঙ্কর নাই, শুধু নিষাদ আছে, তাহলে নিষাদ দিয়ে দিবা। কেন? কারণ নিষাদ মানে হলো শিকারী। একসময় আমাদের আদি পেশা ছিল শিকার করা, তারপরে হলো কৃষি, এরপরে তোমার এবার শিল্প, এটা সেটা নানান কিছু। তাহলে আমাদের নিঃশঙ্কর এবং নিঃশঙ্কর কি কারণে আমরা অনেক মিশ্র। এই যে দেখো অনেকগুলো জাতি আসছে, তবে আদি যেটা সেটা হলো অস্ট্রিক, যার প্রভাব সবচাইতে বেশি। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের প্রাচীন যখন আমরা বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় যখন পড়বো তখন আমরা এটা নিয়ে খুব ডিটেলস বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। এরপর আসো বাংলার যে জনপদ, সেই জনপদগুলো আমরা যে আজকে যে বাংলাদেশ দেখি। আচ্ছা, তুমি যে ঢাকা শহর দেখো, একসময় কিন্তু মানুষ এটাকে ঢাকা শহর বলতো না, বলতো জাহাঙ্গীরনগর। এটা তো শুনো। চট্টগ্রাম বলো, একসময় মানুষ এটাকে চট্টগ্রাম বলতো না, বলতো কি ইসলামাবাদ। তোমার এই যে দেখো এই যে তোমার এই যে খলিফাতাবাদ, জাহানাবাদ, এগুলো ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নাম। তারও আগে এগুলোর নাম ছিল আলাদা আলাদা, এতগুলো জেলাও ছিল না। তোমার একসময় বাংলাদেশের টোটাল জেলাই ছিল 19টা, তার আগে ছিল 17টা। এবং এইভাবে যখন তুমি পিছনে যাবা যে এরপরে কি ছিল, এরপরে তুমি দেখবা যে এখানে তো হায় তোমার তোমার ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, নোয়াখালী, এগুলো কিছুই তো নাই। এগুলোই হলো একসময় বাংলা এই অঞ্চলগুলোর নাম ছিল। এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ একসময় তুমি আজকে এখন ঢাকা দেখো, একসময় দেখবো যে ঢাকারও আরেকটা নাম হয়ে যেতে পারে, যেমন চাকা, ফাঁকা, অনেক কিছু নাম হয়ে যেতে পারে। তো আমাদের এই যে বাংলার জনপদ, আমাদের বাংলা, তার আশেপাশে প্রাচীন ভারতে এই যে এতগুলো এখন আমরা অঞ্চল দেখি, তোমার বাংলা, বিহার, উড়িষ্যা, এগুলো ছিল না। কিন্তু খ্রিস্টপূর্বে চলে গেলে এখানে আলাদা আলাদা জনপদ ছিল, 16টা জনপদ ছিল। তার মধ্যে 10টা জনপদের আজকের যোগফল হলো এই যে বাংলাদেশ।
এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জনপদগুলো হলো পুঞ্জ, বঙ্গ, গৌড়, বরেন্দ্র, হরিকেল, রাঢ়, সমতট ছাড়াও আরো। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব, তোমাদেরকে শুধু হালকা সিস্টেম দেখা দিচ্ছি যে আমরা কিভাবে পড়বো আর কি। আমাদের এই যে দেখো পুঞ্জের মধ্যে তুমি দেখো যখন মানচিত্রের মধ্যে দেখবা, এই যে দেখো আজকে আমরা বলি কি, আজকে আমরা বলি বগুড়া, আজকে আমরা বলি দিনাজপুর, হ্যাঁ, আজকে আমরা বলি কি রংপুর, রাজশাহী, এগুলো বলি না। এগুলাই কিন্তু এক সময় যাইতে 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 প্রাচীন ইতিহাস গাইতে দেখবো যে হায় হায় এগুলার নাম তো ছিল পুঞ্জ শব্দগুলো। ওকে, এরপরে দেখো বরেন্দ্র, দেখো এখানে একই দাগের মধ্যে পুঞ্জ আর বরেন্দ্র কেন, কারণ এই এই জনপদটা কিছু অঞ্চল নিয়ে পুঞ্জ ছিল, আবার একটা সময়টার নাম হয়ে গেছে বরেন্দ্র। বরেন্দ্র হলো বগুড়া, তারপরে তোমার দিনাজপুর আর রাজশাহী, এখানে রংপুরটা ছিল না বরেন্দ্রের মধ্যে। আমরা এই অঞ্চলগুলো কিন্তু পড়াশোনা করব। আপাতত হলো এই কটটুকু তোমরা জেনে রাখো। যাই হোক, এরপরে আমরা প্রাচীন বাংলায় আজকে দেখো, আজকে আমাদের এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের একটা এখন এখানে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে ছিল শেখ হাসিনা, তার আগে তোমার কে ছিল খালেদা জিয়া, তার আগে এই এরশাদ ছিল, তার আগে জিয়া ছিল, মুজিব ছিল, তোমার খাজা নাজমুদ্দিন, এরপরে ব্রিটিশরা ছিল, এর আগে সুলতানি আমল ছিল। এইভাবে যাইতে 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 তুমি দেখবে যে একসময় আমাদের এখানে ছিল কে সেন বংশ, হ্যাঁ, তার আগে ছিল পাল বংশ, তার আগে ছিল গুপ্ত বংশ, তার আগে মৌর্য বংশ, তার আগে কি, তার আগে আর কিছু জানি না আমরা। যেখান থেকে আমাদের ইতিহাস জানা শুরু হয় সেটা হলো মৌর্য। মৌর্যরা একসময় এখানে শাসন করছে। এখন যেভাবে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট শাসন করে না, এই বিশাল একটা অঞ্চলকে মগধ একটা অঞ্চল, যেটার মধ্যে বাংলা ছিল বড় আকারে, সেটা শাসন করছে মৌর্য বংশ। এই মৌর্য, এরপরে গুপ্ত, এরপরে তোমার একটা কিছুদিন মানে স্বাধীন ছিলাম আমরা। মৌর্য একটা সাম্রাজ্য ছিল, যেটা বাংলা ছিল সেটার একটা অংশ, গুপ্ত তো বাংলা অংশ ছিল। এরপর আমরা বাংলা আলাদা স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীন বাংলা কিছুদিন পরে একটু অরাজকতা সৃষ্টি হয়েছে, তারপরে পাল বংশ, তারপরে সেন বংশ। আপাতত এটা মনে রাখো, মৌর্য, গুপ্ত, স্বাধীন, পাল, সেনদের নিয়ে প্রাচীনকাল। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের প্রাচীন ইতিহাস, এখান থেকে প্রশ্ন আসে। আমাদের আস্তে আস্তে শেষের দিকে আমরা এসেছি। এইবার আমরা তোমাদের যে বাংলাদেশের, আমরা যে এখানে এই যে একটা বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের এখানে আমরা বললাম যে ভারতের পশ্চিমবঙ্গ আছে, এখানে আছে তোমার মেঘালয় আছে, এখানে আছে তোমার আসাম আছে, এখানে হলো ত্রিপুরা আছে, এখানে মিজোরাম আছে। তাইলে বাংলাদেশের সাথে এই সবগুলো ভারতের অঙ্গরাজ্য লেগে আছে। এগুলোকে আমরা সংক্ষেপে পড়বো এইভাবে, আমেত্রি ম্যাপ। এই পাঁচটি হলো বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী অঙ্গরাজ্য। আর তোমরা যারা পত্রপত্রিকা পড়ো তারা দেখবা যে মণিপুরে বর্তমানে কি চলছে, সে মণিপুরে কেন এটা চলছে, কেন মণিপুর আলাদাভাবে এত আলোচনা আসে, কারণ হলো মণিপুর হলো এখানে দেখো এই যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, এগুলার বাইরে, এটা কি বললাম উত্তর, আর এটা কি বললাম পূর্ব। এই উত্তর পূর্বে আরো কতগুলো আছে, সেটা হলো কি কি জানো, অরুণাচল আছে, তারপরে আছে মণিপুর আছে, তারপরে হলো নাগাল্যান্ড আছে। এগুলো হলো কি, এই যে দেখো এই পশ্চিমবঙ্গ হলো পশ্চিম, আর এগুলো হলো সব উত্তর এবং পূর্বে। উত্তর এবং পূর্বে আছে কি, এই যে আসাম, তারপর আছে এই যে মিজোরাম, এরপরে ত্রিপুরা, এরপর অরুণাচল, এরপরে হলো মেঘালয়, এরপরে নাগাল্যান্ড, এরপরে হলো মণিপুর। ওকে, এখন এইগুলোকে বলা হয় একসাথে সেভেন সিস্টার্স, সাত বোন। বনে বনে যেমন খাতির থাকে, এদের মধ্যে খাতির, অর্থনৈতিক, সাংস্কৃতিক অনেক দিক থেকে এদের মধ্যে কি আছে, মিল আছে। এদের আলাদা কিছু ব্যাপার রয়েছে। এদের মধ্যে একটা অঞ্চলে বিদ্রোহ শুরু হলে বাকি অঞ্চলগুলোতে সেটা ছোঁয়া লাগে। এরা আলাদাভাবে একটা স্বাধীন অঞ্চল, স্বাধীন দেশ হতে চায়। এবার আমরা এখান থেকে কি শিখবো, খুব একটা সহজ বিষয়, তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, সেটা হলো এই প্রশ্নটা আসবে এরকম যে নিচের কোন জেলা, ভারতের কোন অঙ্গরাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু ভারতের অঙ্গরাজ্য নয়, এইটা আসবে। অথবা যে ভারতের মানে ভারতের
সেভেন সিস্টার্সের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী নয়, কিংবা বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু সেভেন সিস্টার্সের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সিম্পল, মাথা ঠান্ডা করে শোনো, এই 7টি হলো সেভেন সিস্টার্স, এই 7টি হলো সেভেন সিস্টার্স, আর এই 5টি হলো সীমান্তবর্তী। দেখো, সীমান্তবর্তীতে আসাম আছে, সেভেন সিস্টার্সও আছে, সীমান্তবর্তীতে মিজোরাম আছে, সেভেন সিস্টার্সও আছে, কাটাকাটি। ত্রিপুরা দোনোটাতে আছে, মেঘালয় দোনোটাতে আছে। তাইলে এইখানে হলো সীমান্তবর্তীর মধ্যে পশ্চিমবঙ্গ আছে, যেইটা ওই পটা দেখো সেভেন সিস্টার্সের মধ্যে নাই। তাইলে নিচের কোন অঙ্গরাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী হয়েও, বাংলাদেশের সীমান্তবর্তী মানেই সব সেভেন সিস্টার্স না, এইটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের সীমান্তবর্তী হয়েও সেভেন সিস্টার্সের মধ্যে নাই পশ্চিমবঙ্গ। আবার সেভেন সিস্টার্স মানেই বাংলাদেশের সীমান্তের সাথে একদম লেগে আছে, এইটাও মনে করা যাবে না। যেমন অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এগুলো কাটাকাটি যায় নাই সীমান্তবর্তীর সাথে। এগুলো হলো অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই 3টা সীমান্তবর্তী নয়, কিন্তু সেভেন সিস্টার্স আছে। শেষ। এখন আমাদের আশেপাশে এত অঞ্চল, কোনটা আমাদের শত্রু, কোনটা আমাদের মিত্র, এটা বুঝতে হলে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে প্রতিটা সেকেন্ড আমাদেরকে এখন কাজে লাগাইতে হবে, ভালো একটা প্রিপারেশন নিতে হবে, আমাদের ভালোভাবে গ্রাজুয়েশন শেষ করতে হবে। তাহলে আমরা একসময় শিখবো যে আমাদের শত্রু এবং মিত্রকে, যদি আমরা শত্রু এবং মিত্র খুঁজি, এবং সেজন্য আমাদের কি করতে হবে, পড়তে হবে আমাদেরকে। আর তোমাদের জন্য এই পড়ো, যদি তোমরা শত্রু খোঁজো। আর ইউ লুকিং ফর শত্রুস? ইয়েস, দেন পড়ো। ওকে, আর তোমাদের সাথেই আছে আমরা পরবর্তীতে গল্পে, অঙ্কতে, সংকেতে, যুক্তিতে, ছন্দে, কবিতার আনন্দে আমরা সাধারণ জ্ঞান পড়বো, এবং তোমরা ভালো একটি বিশ্ববিদ্যালয়, ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। আর সেজন্যই তোমাদের দাবির একদল মেধাবী মুখ তোমাদের জন্য রেডি। যদি তোমরা সময় কাজে লাগাতে চাও এবং খুব ভালোভাবে পড়তে চাও, তাহলে তোমাদের এই ভাইয়ারা তোমাদেরকে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমাদের পছন্দের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, সেই বিশ্বাস তোমাদের প্রতি রাখছি। এবং আজকে এই পর্যন্ত এই ক্লাসটা রাখছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।